একটি গ্রামে ইকরাম নামে একজন কৃষক থাকত। তার দুই ছেলে ছিল। বড় ছেলের নাম ছিল জুনায়েদ আর ছোট ছেলের নাম ছিল হোসেন। ইকরামের বয়স অনেক হয়েছিল এবং তার মনে হচ্ছিল যে এখন তার নিজের জমি নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। সে চাইত না যে তার চলে যাওয়ার পর ছেলেদের মধ্যে কোনো ঝগড়া হোক। তাই সে ভাবল যে সে এখনই নিজের জমি দুই ছেলের মধ্যে ভাগ করে দেবে। ইকরাম একদিন তার দুই ছেলেকে ডাকল। জুনায়েদ এবং হোসেন দুজনেই তাদের আব্বুর সামনে বসে গেল। ইকরাম বলল যে সে সিদ্ধান্ত নিয়েছে যে সে তার জমি এখনই দুই ছেলের মধ্যে ভাগ করে দেবে। জুনায়েদ বড় ছেলে ছিল, তাই সে প্রাসাদের পাশের উর্বর জমি পাবে। সেই জমি খুব ভালো ছিল, সেখানে পানির ব্যবস্থাও খুব ভালো ছিল। সেই জমিতে গম এবং চালের ফলন খুব ভালো হতো। প্রতি বছর সেখান থেকে ভালো আয় হতো। গ্রামের মানুষ সেই জমিকে গ্রামের সবচেয়ে ভালো জমি মনে করত। ইকরাম আরও বলল যে হোসেন গ্রামের বাইরের জমি পাবে। সেই জমি খুব খারাপ ছিল, সেখানে পাথর এবং কাঁকড় অনেক ছিল, মাটি শুকনো ছিল এবং তাতে কোনো আর্দ্রতা ছিল না। সেখানে পানিরও কোনো ব্যবস্থা ছিল না। মানুষ সেই জমিকে বঞ্জর অনুর্বর জমি বলত। অনেক বছর ধরে সেই জমিতে কোনো চাষাবাদ হয়নি। কেউ সেই জমিতে কাজ করতে চাইত না, কারণ সেখানে পরিশ্রম করলেও কোনো লাভ হতো না। হোসেন তার আব্বুর সিদ্ধান্ত শুনল। সে কিছুই বলল না, সে কোনো প্রশ্নও করল না আর কোনো অভিযোগও করল না। সে শুধু মাথা নাড়ল এবং তার আব্বুর সিদ্ধান্ত মেনে নিল। সে জানত যে বড় ছেলেকে প্রায়ই বেশি অংশ দেওয়া হয়। সে ভাবল এটি কোনো নতুন কথা নয়। সে তার মনে কোনো খারাপ চিন্তা আসতে দিল না। সে আল্লাহর উপর ভরসা রাখত এবং মানত যে আল্লাহর যা মর্জি তাই হবে। জুনায়েদ খুব খুশি হল। তার মুখে হাসি পরিষ্কার দেখা যাচ্ছিল। তার মনে হচ্ছিল যে তার ভাগ্য খুব ভালো। সে সবচেয়ে ভালো জমি পেয়ে গিয়েছিল। সে ভাবছিল যে এখন সে আরামে জীবন কাটাতে পারবে। তাকে বেশি পরিশ্রম করতে হবে না। তার জমি ভালো ছিল, তাই ভালো ফসল নিজে নিজেই হয়ে যাবে। সে সাথে সাথেই তার জমির দখল নিল। সে সেখানে গিয়ে দেখল এবং খুব খুশি হল। সে ভাবল যে এবার তার জীবন ধন্য হয়ে গেল। হোসেন পরের দিন নিজের জমি দেখতে গেল। যখন সে সেখানে পৌঁছল, তখন তা দেখে সে কিছুটা দুঃখ পেল। জমিটি সত্যিই খুব খারাপ ছিল। যত দূর চোখ যায় শুধু পাথর আর কাঁকড় ছড়িয়ে ছিটিয়ে ছিল। মাটি এত শুকনো ছিল যে তাতে ফাটল ধরে গিয়েছিল। কোনো সবুজ ছিল না, কোনো গাছ ছিল না, শুধু একটি জনশূন্য আর প্রাণহীন জমি ছিল। কিন্তু হোসেন হিম্মত হারাল না। সে ভাবল যে এটি তার জমি এবং তাকেই এটি ভালো বানাতে হবে। সে আল্লাহর নাম নিল এবং কাজ শুরু করার সিদ্ধান্ত নিল। হোসেন পরের দিন থেকেই তার জমিতে কাজ করতে লাগল। সে প্রতিদিন সকালে উঠত আর নিজের জমিতে চলে যেত। সে একটি একটি করে পাথর তুলত এবং সেগুলোকে একদিকে সরিয়ে রাখত। এই কাজ খুব কঠিন ছিল। পাথরগুলো ভারী ছিল এবং সেগুলো তুলতে অনেক শক্তি লাগত। সারা দিন কাজ করার পর তার হাতে ফসকা পড়ে যেত, তার পিঠে ব্যথা করত। কিন্তু সে হার মানত না। সে প্রতিদিন ফিরে আসত এবং আবার কাজ শুরু করে দিত। গ্রামের মানুষ হোসেনকে দেখত এবং তাকে নিয়ে ঠাট্টা করত। তারা বলত যে এই ছেলেটি পাগল হয়ে গেছে। সে এই বঞ্জর জমিতে এত পরিশ্রম কেন করছে? এখানে কোনোদিন কিছু জন্মাবে না। সে তার শক্তি আর সময় নষ্ট করছে। কিছু লোক বলত যে হোসেনের তার ভাইয়ের সাথে কথা বলা উচিত, হয়তো জুনায়েদ তার সাথে জমি ভাগ করে নেবে। কিন্তু হোসেন কারও কথা শুনত না। সে নিজের কাজে মগ্ন থাকত। জুনায়েদ উর্বর জমিতে কাজ করত, কিন্তু তাকে বেশি পরিশ্রম করতে হতো না। জমি আগে থেকেই ভালো ছিল, তাই অল্প কাজ করলেই ফসল ভালো হয়ে যেত। তাকে শুধু বীজ বুনতে হতো আর মাঝে মাঝে পানি দিতে হতো। বাকি সব কাজ শ্রমিকেরা করে দিত। জুনায়েদের বেশিরভাগ সময় বন্ধুদের সাথে কাটত। সে প্রায়ই বাজারে যেত এবং সেখানে বসে আড্ডা দিত। সে মানুষকে বলত যে সে কত ভালো জমি পেয়েছে এবং সে কত আয় করছে। কয়েক মাস কেটে গেল। হোসেনের পরিশ্রম জারি ছিল। সে তার পুরো জমি থেকে পাথর আর কাঁকড় পরিষ্কার করে ফেলেছিল। এখন জমি কিছুটা পরিষ্কার দেখাচ্ছিল, কিন্তু এখনও অনেক কাজ বাকি ছিল। মাটি এখনও শুকনো এবং শক্ত ছিল। হোসেন ভাবল যে এখন তাকে মাটি নরম করতে হবে। সে একটি কোদাল নিল এবং মাটি খনন শুরু করল। সে গভীর খনন করছিল, যাতে নিচের মাটি উপরে চলে আসে। যখন সে গভীর খনন করল, তখন সে দেখল যে নিচের মাটি কিছুটা আলাদা। সেটি ততটা শুকনো ছিল না, তাতে কিছুটা আর্দ্রতা ছিল। হোসেনের মনে কিছুটা আশা জাগল। সে ভাবল হয়তো এই মাটিতে চাষাবাদ হতে পারে। সে পাশের নদী থেকে পানি আনার ব্যবস্থা করল।
সে প্রতিদিন অনেকবার পানি আনত এবং নিজের জমিতে ঢালত। ধীরে ধীরে মাটিতে আর্দ্রতা আসতে লাগল। সে সার মেশাল, সে মাটিকে আরও নরম করার চেষ্টা করল। জুনায়েদ যখন জানতে পারল যে হুসেন এখনও তার জমিতে কাজ করছে, তখন সে হাসল। সে তার বন্ধুদের বলল যে তার ভাই বোকা, সে একটি বঞ্জর জমিতে এত পরিশ্রম করছে, কিন্তু সে কিছুই পাবে না। জুনায়েদের বন্ধুরা হুসেনকে নিয়ে ঠাট্টা করল, কিন্তু হুসেনের এইসব কথায় কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে তার কাজে মগ্ন থাকত। একদিন হুসেন নিজের জমিতে খনন করছিল। হঠাৎ তার কোদালের সাথে কিছু একটার ধাক্কা খাওয়ার শব্দ হল। তার মনে হল হয়তো কোনো বড় পাথর হবে। সে আরও জোরে খনন করল, কিন্তু এটি পাথর ছিল না, এটি অন্য কিছু ছিল, ধাতব কোনো জিনিস। হুসেন আরও গভীর খনন করল। কিছুক্ষণ পর সে একটি বড় লোহার সিন্দুক দেখতে পেল। সিন্দুকটি মাটিতে চাপা পড়েছিল, তাতে মরিচা ধরে গিয়েছিল। সিন্দুকটি খুব পুরনো মনে হচ্ছিল। হুসেন সিন্দুকের চারদিকের মাটি সরাল। তারপর সে সিন্দুকটি বের করার চেষ্টা করল। সিন্দুকটি খুব ভারী ছিল, সেটি তোলা খুব মুশকিল ছিল। হুসেন পুরো শক্তি লাগাল এবং অবশেষে সিন্দুকটি বাইরে বের করে আনল। সিন্দুকটি দেখে তার মনে অনেক প্রশ্ন এলো। এই সিন্দুক এখানে কিভাবে এলো? এর মধ্যে কি আছে? এটি কার? সে ভাবল যে আগে এটি বাড়িতে নিয়ে যাওয়া উচিত। হুসেন সিন্দুকটি নিজের কাঁধে রাখল এবং বাড়ির দিকে রওনা দিল। পথে কিছু লোক তাকে দেখল। তারা জিজ্ঞেস করল যে এটি কি? হুসেন বলল যে এটি একটি পুরনো সিন্দুক, যা সে তার জমিতে পেয়েছে। মানুষ বেশি প্রশ্ন করল না। তারা ভাবল হয়তো কোনো পুরনো আসবাবপত্র হবে। বাড়ি পৌঁছে হুসেন সিন্দুকটি নিজের ঘরে রাখল। সে পানি দিয়ে সিন্দুকটি পরিষ্কার করল। মরিচা পরিষ্কার করতে অনেক সময় লাগল। সিন্দুকে একটি মজবুত তালা লাগানো ছিল। তালাটিও খুব পুরনো ছিল এবং তাতেও মরিচা ধরে গিয়েছিল। হুসেন তালা খোলার চেষ্টা করল, কিন্তু তালা খুলল না। সেটি খুব মজবুত ছিল। সে ভাবল যে তাকে কোনো কামারের সাহায্য নিতে হবে। পরের দিন হুসেন সিন্দুকটি নিয়ে গ্রামের কামারের কাছে গেল। কামারের নাম ছিল জাবেদ। জাবেদ একজন অভিজ্ঞ কামার ছিল। সে অনেক রকমের তালা আর সিন্দুক দেখেছে। হুসেন জাবেদকে বলল যে সে যেন এই তালাটি খুলে দেয়। জাবেদ তালাটি দেখল এবং বলল যে এটি অনেক পুরনো তালা, এটি খোলা সহজ হবে না। সে তার সরঞ্জাম নিল এবং তালার ওপর কাজ শুরু করল। জাবেদ অনেক পরিশ্রম করল। সে আলাদা আলাদা উপায় চেষ্টা করল। অবশেষে প্রায় 1 ঘন্টার পরিশ্রমের পর তালা ভেঙে গেল। হুসেন জাবেদকে ধন্যবাদ জানাল এবং কিছু টাকা দিল। এবার সিন্দুক খোলার সময় এসে গেল। হুসেনের বুক ধরফর করছিল। সে জানত না যে সিন্দুকের ভেতরে কি আছে। হয়তো কিছু পুরনো কাপড় থাকবে বা কোনো পুরনো জিনিস হবে। হুসেন ধীরে ধীরে সিন্দুকের ঢাকনা খুলল। যখন সিন্দুকটি খুলল, তখন তার চোখ কপালে উঠে গেল। সিন্দুকের ভেতরে স্বর্ণ মুদ্রা ভর্তি ছিল। মুদ্রাগুলো চকচক করছিল। হাজার হাজার মুদ্রা ছিল। হুসেনের বিশ্বাসই হচ্ছিল না। সে আগে কখনো এত সোনা দেখেনি। এটি একটি বিশাল ধন সম্পদ ছিল। মুদ্রাগুলো খুব পুরনো মনে হচ্ছিল। সেগুলোর ওপর অদ্ভুত চিহ্ন আর লেখা ছিল। হোসেন সিন্দুকটি আবার বন্ধ করে দিল। তার মনে অনেক প্রশ্ন ছিল। এই ধনসম্পদ কার ছিল? এটি তার জমিতে কিভাবে এলো? তার কি এই ধনসম্পদ রাখার অধিকার আছে? এটি কি অন্য কারো আমানত? হোসেন একজন সৎ মানুষ ছিল। সে কারো জিনিস অধিকার ছাড়া রাখতে পারত না। সে ভাবল যে তার এই বিষয়ে নিজের আম্মির সাথে কথা বলা উচিত। হোসেনের আম্মির নাম ছিল জুবেদা। জুবেদা একজন খুব নেককার এবং বুদ্ধিমান নারী ছিলেন। হোসেন তার কথা মানত। সে জুবেদাকে ডাকল এবং সিন্দুকটি দেখাল। যখন জুবেদা সিন্দুক খুললেন এবং স্বর্ণমুদ্রাগুলো দেখলেন, তখন তিনিও অবাক হয়ে গেলেন। তিনি হোসেনকে জিজ্ঞেস করলেন যে এই সিন্দুক কোথায় পেলে? হোসেন পুরো ঘটনাটি বলল। জুবেদা কিছুক্ষণ ভাবলেন। তারপর তিনি বললেন যে এই ধনসম্পদ আল্লাহর পক্ষ থেকে হোসেনকে দেওয়া হয়েছে। আল্লাহ তার পরিশ্রম আর সততায় খুশি হয়ে তাকে এই পুরস্কার দিয়েছেন। কিন্তু হোসেন বলল যে সে আগে জানতে চায় এই সম্পদ কার। যদি এটি অন্য কারো হয়, তবে তা ফেরত দেওয়া উচিত। জুবেদা নিজের ছেলের সততায় খুব গর্ব অনুভব করলেন। তিনি বললেন যে হোসেন একদম ঠিক ভাবছে। হোসেন সিদ্ধান্ত নিল যে সে গ্রামের বড়দের কাছে জিজ্ঞেস করবে, হয়তো তারা কিছু জানেন। পরের দিন হোসেন গ্রামের কিছু মুরব্বীদের কাছে গেল।
তাদের মধ্যে ইব্রাহিম চাচা এবং ইউসুফ চাচাও ছিলেন। তারা দুজনেই গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ ছিলেন। হোসেন তাদের কাছে জিজ্ঞেস করল যে তারা কি জানেন যে তার জমিতে আগে কে থাকত? সেখানে কি কোনোদিন কোনো ঘর ছিল? সেখানে কি কেউ থাকত? ইব্রাহিম চাচা বললেন যে অনেক বছর আগে সেই জমিতে একজন মহাজন থাকত। তার নাম ছিল হাসিম। হাসিম খুব ধনী ছিল। সে মানুষকে ঋণ দিত, কিন্তু সে খুব কৃপণ আর নিষ্ঠুর ছিল। সে মানুষের কাছ থেকে অনেক বেশি সুদ নিত। যদি কেউ টাকা ফেরত দিতে পারত না, তবে সে তার জমি বা ঘর কেড়ে নিত। অনেক মানুষের জীবন তার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। মানুষ তাকে ঘৃণা করত। ইউসুফ চাচা আরও জানালেন যে একদিন হাসিম হঠাৎ গায়েব হয়ে গেল। কেউ জানে না সে কোথায় গেল। কিছু লোক বলল যে হয়তো সে অন্য কোনো শহরে চলে গেছে। কিছু লোক বলল যে হয়তো কেউ তার ওপর প্রতিশোধ নিতে এসেছে এবং তাকে মেরে ফেলেছে। কিন্তু কেউ সত্যিটা জানে না। তার গায়েব হয়ে যাওয়ার পর তার ঘর খালি পড়েছিল। ধীরে ধীরে ঘর ভেঙে গেল এবং জমি বঞ্জর হয়ে গেল। হোসেন জিজ্ঞেস করল যে হাসিমের কি কোনো পরিবার ছিল? তার কি কোনো সন্তান ছিল? ইব্রাহিম চাচা বললেন যে হ্যাঁ, হাসিমের একটি ছেলে ছিল। তার নাম ছিল ইসমাইল। ইসমাইল তার আব্বুর থেকে একদম আলাদা ছিল। সে খুব নেককার আর সৎ ছিল। সে তার আব্বুর ভুল কাজগুলোর জন্য খুব অসন্তুষ্ট থাকত। সে প্রায়ই তার আব্বুকে বোঝাত যে এই সব ভুল, কিন্তু হাসিম তার কথা কখনো শুনত না। ইউসুফ চাচা জানালেন যে যখন হাসিম গায়েব হল, তখন ইসমাইল খুব চিন্তিত হয়ে পড়েছিল। সে তার আব্বুকে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। কিছুদিন পর ইসমাইল গ্রাম ছেড়ে চলে গেল। সে বলল যে সে তার আব্বুর অবৈধ উপার্জনে বাঁচতে চায় না। সে নিজের পরিশ্রমে আয় করে খেতে চেয়েছিল। সে শহরে চলে গেল। শোনা যায় যে সে সেখানে মজুরি করে এবং সততার সাথে নিজের জীবন চালায়। হোসেন জিজ্ঞেস করল যে কেউ কি জানে ইসমাইল এখন কোথায় আছে? ইব্রাহিম চাচা বললেন যে কয়েক মাস আগে কেউ একজন জানিয়েছিল যে ইসমাইল শহরের বড় মসজিদের পাশে কোথাও থাকে। সে সেখানে একটি দোকানে কাজ করে। তার জীবন খুব সাধারণ, কিন্তু সে খুশি। সে কখনও তার আব্বুর সম্পদ ছোঁয়ার চেষ্টা করেনি। হোসেন মুরব্বীদের ধন্যবাদ জানালো এবং বাড়ি ফিরে এলো। সে জুবেদাকে সবকিছু বলল। জুবেদা বললেন যে এখন পরিষ্কার যে এই সম্পদ হাসিমের ছিল এবং এখন এর আসল হকদার হল ইসমাইল। হোসেনের এই সম্পদ ইসমাইলের কাছে পৌঁছে দেওয়া উচিত। হোসেন বলল যে সে এটাই করবে। সে শহরে যাবে এবং ইসমাইলকে খুঁজবে। এরই মধ্যে জুনায়েদ কোনোভাবে জানতে পারল যে হোসেন তার জমিতে একটি সিন্দুক পেয়েছে। জুনায়েদ খুব অবাক হল। সে ভাবল যে শেষ পর্যন্ত ওই বঞ্জর জমিতে কি পাওয়া যেতে পারে। তার মনে হলো হয়তো কোনো পুরনো আসবাবপত্র হবে। কিন্তু যখন সে আরও খোঁজ খবর নিল, তখন সে জানতে পারল যে সিন্দুকে স্বর্ণমুদ্রা আছে। এটি শুনে জুনায়েদের খুব খারাপ লাগল। জুনায়েদের মনে হিংসা জন্ম নিল। সে ভাবল এটি কিভাবে হতে পারে? সে তো সবচেয়ে ভাবে জমি পেয়েছিল, কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি। আর হোসেন বঞ্জর জমি পেল আর সেখানে ধনসম্পদ পাওয়া গেল। এটি কেমন ভাগ্য? সে ভাবল হয়তো আব্বু তার সাথে অবিচার করেছেন। যদি সে ওই বঞ্জর জমি পেত, তবে ধনসম্পদ সে পেত। এখন সম্পদ হোসেন পেয়ে গেল এবং সে ধনী হয়ে যাবে। জুনায়েদ তার আব্বু ইকরামের কাছে গেল। সে বলল যে তার সাথে অন্যায় হয়েছে। যদি জমি ভাগ করতেই হতো, তবে সমান ভাগ করা উচিত ছিল। আব্বু তাকে ভালো জমি দিয়েছেন, কিন্তু সেখানে কিছুই ছিল না। হোসেনকে খারাপ জমি দিয়েছেন আর সেখান থেকে ধন সম্পদ বেরিয়ে এলো। ইকরাম বললেন যে এই সব ভাগ্যের ব্যাপার। আল্লাহ যা লিখে দিয়েছেন তাই হয়, কারো হাতে কিছু নেই। কিন্তু জুনায়েদ এই কথায় রাজি হল না। জুনায়েদের মন ক্রমাগত খারাপ থাকতে লাগল। সে সারাক্ষণ ভাবত যে ধন সম্পদটি তার হওয়া উচিত ছিল। সে হোসেনের কাছে গেল। সে বলল যে ধন সম্পদ তাদের আব্বুর জমি থেকে পাওয়া গেছে। সেই জন্য এটি দুই ভাইয়ের। তাদের এটি নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া উচিত। অর্ধেক সম্পদ তার হওয়া উচিত আর অর্ধেক হোসেনের। এটাই ইনসাফ। হোসেন বলল যে আগে এটি নিশ্চিত হওয়া জরুরি যে এই সম্পদ কার। যদি এটি অন্য কারো হয়, তবে তা ফেরত দিতে হবে। সে কারো আমানত রাখতে পারে না। জুনায়ের এই কথাটি একদম পছন্দ করল না। সে বলল যে হোসেন বাহানা দিচ্ছে। সে একা সব সম্পদ রাখতে চায়, তাই এই সব নাটক করছে। হোসেন বলল যে সে কোনো নাটক করছে না, সে শুধু সঠিক কাজ করতে চায়। দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি হতে লাগল। জুনায়েদ বারবার বলতে থাকল যে সম্পদে তারও অধিকার আছে। হোসেন বারবার বলতে থাকল যে আগে আসল মালিককে খুঁজতে হবে। অবশেষে দুজনে কোনো সিদ্ধান্তে না পৌঁছেই আলাদা হয়ে গেল। কিন্তু দুজনের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছিল। জুনায়েদের মনে হতে লাগল যে হোসেন তার সাথে শত্রুতা করছে। হোসেনের কষ্ট হচ্ছিল যে তার ভাই তার সততা বুঝতে পারছে না। গ্রামে এই কথা ছড়িয়ে পড়ল যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়ে গেছে। মানুষ আলাদা আলাদা মতামত দিচ্ছিল। কিছু লোক বলছিল যে জুনায়েদ ঠিক বলছে, সম্পদ দুই ভাইয়ের। কিছু লোক বলছিল যে হোসেন ঠিক করছে, আগে আসল মালিককে খোঁজা উচিত।
কিছু লোক বলছিল যে উত্তরাধিকার সব সময় ভাইদের মধ্যে লড়াই বাঁধিয়ে দেয়। হোসেন মুরব্বীদের কাছ থেকে যে তথ্য নিয়েছিল তার ভিত্তিতে সে সিদ্ধান্ত নিল যে সে শহরে যাবে। সে ইসমাইলকে খুঁজবে এবং তাকে বলবে যে তার আব্বুর লুকিয়ে রাখা সম্পদ পাওয়া গেছে, এটি ইসমাইলের হক এবং তার এটি পাওয়া উচিত। হোসেন তার আম্মিকে এই কথাটি বলল। জুবেদা তাকে দোয়া দিলেন এবং বললেন যে আল্লাহ তার সাহায্য করবেন। যখন জুনায়েদ জানতে পারল যে হোসেন শহরে যাচ্ছে, তখন সে আরও চিন্তিত হয়ে পড়ল। তার মনে হল যদি হোসেন সম্পদ কাউকে দিয়ে দেয় তবে সে কিছুই পাবে না। তার মনে একটি খারাপ চিন্তা এলো। সে ভাবল যদি সে হোসেনের আগে শহরে পৌঁছে যায় তবে হয়তো সে কিছু করতে পারবে। হয়তো সে ইসমাইলের সাথে দেখা করবে এবং তাকে কোনো মিথ্যা গল্প শোনাবে। হয়তো এভাবে সে সম্পদের কিছু অংশ হাসিল করতে পারবে। ইকরাম যখন জানতে পারলেন যে তার দুই ছেলের মধ্যে ঝগড়া হচ্ছে, তখন তিনি খুব দুঃখ পেলেন। তিনি কখনো ভাবেননি যে তার জমি ভাগ করার সিদ্ধান্ত এমন ফল নিয়ে আসবে। তিনি চেয়েছিলেন যে তার ছেলেরা সব সময় সাথে থাকুক এবং একে অপরের খেয়াল রাখুক, কিন্তু এখন তাদের মধ্যে দূরত্ব এসে গিয়েছিল। জুবেদা ইকরামকে বোঝালেন যে হোসেন কোনো ভুল করেনি, সে তো শুধু সঠিক কাজ করতে চায়। হোসেন নিজের জিনিসপত্র বাঁধল। সে সিন্দুকটি ভালোভাবে বন্ধ করল এবং একটি কাপড়ে জড়িয়ে নিল। সে পরের দিন সকালে বের হওয়ার কথা ছিল। তার মনে শুধু একটি ইচ্ছা ছিল, সে ইসমাইলকে খুঁজবে এবং তাকে তার হক পাইয়ে দেবে। যাই হয়ে যাক, সে সততার সাথে কাজ করবে। জুনায়েদও গোপনে নিজের প্রস্তুতি নিচ্ছিল। সে ভাবল যে সে হোসেনের একদিন আগেই বেরিয়ে যাবে। সে ইসমাইলের সাথে আগে দেখা করবে এবং নিজের কথা তাকে বোঝাবে। তার মনে নানা রকমের পরিকল্পনা চলছিল, কিন্তু সে জানত না যে সামনে কি হতে চলেছে। রাত হয়ে গিয়েছিল। গ্রামে সবাই ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু দুই ভাইয়ের ঘুম উড়ে গিয়েছিল। সকাল হতেই জুনায়েদ গোপনে উঠল। সে তার জিনিসপত্র নিল এবং ঘর থেকে বেরিয়ে গেল। সে কাউকে বলল না যে সে কোথায় যাচ্ছে। সে চাইত না যে কেউ তাকে আটকাক। তার মনে শুধু একটাই কথা ছিল, যে সে যেন হোসেনের আগে ইসমাইলের কাছে পৌঁছে যায়। সে পথে চলতে চলতে ভাবল যে সে ইসমাইলকে কি বলবে। সে একটি গল্প ভাবল। সে বলবে যে হোসেন বেঈমান এবং সে একা সব সম্পদ রাখতে চায়। সে বলবে যে হোসেন তাকে ধোঁকা দিয়েছে। জুনায়েদ দ্রুত চলতে লাগল। শহরে যেতে পুরো দিন লাগার কথা ছিল। তাকে অনেকগুলো গ্রামের ওপর দিয়ে যেতে হতো। দুপুর নাগাদ সে অনেকটা দূরে চলে এসেছিল। সে একটি গাছের নিচে বিশ্রাম নিল এবং কিছু খেল। তারপর সে আবার চলতে লাগল। তার খুব তাড়া ছিল। সে যে কোনো উপায়ে হোসেনের আগে পৌঁছতে চাইত। হোসেন কিছুক্ষণ পর উঠল। সে তার আম্মির সাথে দেখা করল এবং তার কাছ থেকে দোয়া নিল। জুবেদা তার কপালে হাত রাখলেন এবং বললেন যে আল্লাহ তার সাথে আছেন। সে যে সঠিক কাজ করছে তার পুরস্কার অবশ্যই মিলবে। হোসেন সিন্দুকটি উঠাল এবং ঘর থেকে বের হল। সিন্দুকটি ভারী ছিল, কিন্তু হোসেনের তাতে কিছু যায় আসে না। সে এটি নিজের কাঁধে রাখল এবং শহরের দিকে রওনা দিল। পথে হোসেন অনেক মানুষের কাছে শহরের মসজিদের ব্যাপারে জিজ্ঞেস করল। মানুষ তাকে রাস্তা বলে দিল। হোসেন ধীরে ধীরে শহরের দিকে এগোতে লাগল। তার কোনো তাড়া ছিল না। সে শুধু তার কাজ শেষ করতে চাইত। দুপুরের সময় সে এক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ল। তারপর সে কিছু খেল এবং সামনে এগিয়ে গেল। জুনায়েদ সন্ধ্যা হওয়ার আগেই শহরে পৌঁছে গেল। সে মানুষের কাছে মসজিদের কথা জিজ্ঞেস করল। মানুষ তাকে বড় মসজিদের রাস্তা দেখিয়ে দিল। জুনায়েদ মসজিদের দিকে চলতে লাগল। মসজিদের কাছে অনেকগুলো দোকান ছিল। সে ভাবল ইসমাইল এই সব দোকানগুলোর কোনো একটিতে কাজ করতে হবে। সে এক একটি দোকানে গিয়ে জিজ্ঞেস করা শুরু করল। প্রথম দোকানে সে জিজ্ঞেস করল যে এখানে কি ইসমাইল নামে কেউ কাজ করে। দোকানদার বলল যে না, এখানে কোনো ইসমাইল নেই। জুনায়েদ দ্বিতীয় দোকানে গেল। সেখানেও সে একই উত্তর পেল। সে তৃতীয় দোকানে গেল। এটি একটি কাপড়ের দোকান ছিল। দোকানের মালিক বাইরে বসেছিলেন। জুনায়েদ তাকে জিজ্ঞেস করল যে এখানে কি ইসমাইল নামে কেউ কাজ করে। দোকানের মালিক বললেন যে হ্যাঁ, ইসমাইল এখানেই কাজ করে। সে ভেতরে গুদামে মাল রাখছে। জুনায়েদ খুব খুশি হল। তার মনে হল তার পরিকল্পনা কাজ করছে। সে বলল যে সে ইসমাইলের সাথে দেখা করতে চায়। দোকানের মালিক ইসমাইলকে ডাকলেন। কিছুক্ষণ পর একজন লোক বাইরে এলো। সে সাধারণ কাপড় পরেছিল। তার চেহারায় সততা ফুটে উঠছিল। এটি ইসমাইল ছিল। জুনায়েদ ইসমাইলকে বলল যে সে তার গ্রাম থেকে এসেছে। তাকে দিয়ে কিছু জরুরি কথা বলতে হবে। ইসমাইল কিছুটা অবাক হল। সে বলল যে সে অনেক বছর আগে গ্রাম ছেড়ে দিয়েছে। এখন সেখান থেকে কে এসেছে? জুনায়েদ বলল যে সে বাইরে কথা বলতে চায়। এটি খুব জরুরি।
ইসমাইল তার মালিকের কাছ থেকে অনুমতি নিল এবং জুনায়েদের সাথে বাইরে চলে এলো। দুজনে একপাশে দাঁড়িয়ে গেল। জুনায়েদ বলতে শুরু করল। সে বলল যে তার নাম জুনায়েদ এবং সে সেই গ্রাম থেকেই এসেছে যেখানে ইসমাইলের আব্বু হাসিম থাকত। সে বলল যে তার আব্বু তাকে এবং তার ভাইকে জমি ভাগ করে দিয়েছেন। তার ভাই হোসেন সেই জমিটি পেয়েছে যেখানে হাসিমের ঘর ছিল। হোসেন সেখানে একটি সিন্দুক পেয়েছে যাতে স্বর্ণমুদ্রা আছে। ইসমাইল এটি শুনে অবাক হয়ে গেল। সে বলল যে হয়তো এটি তার আব্বুর ধন সম্পদ। তার আব্বু হয়তো এই সম্পদ লুকিয়ে রেখেছিলেন। জুনায়েদ বলল যে হ্যাঁ, এটি তার আব্বুরই সম্পদ এবং এখন এটি তার হক। কিন্তু মুশকিল হল হোসেন এই সম্পদ দিতে চায় না, সে এটি একা রাখতে চায়। ইসমাইল জিজ্ঞেস করল যে হোসেন এমন কেন করছে। জুনায়েদ বলল যে হোসেন খুব লোভী, সে স্বর্ণমুদ্রা পেয়ে গেছে এবং এখন সে ধনী হতে চায়, সে কাউকে কিছু দিতে চায় না। সে বলল যে হোসেন তার সাথেও ধোঁকা দিয়েছে। জমি তাদের আব্বুর ছিল, তাই সম্পদ দুই ভাইয়ের হওয়া উচিত, কিন্তু হোসেন তাকে কিছুই দিচ্ছে না। জুনায়েদ আরও বলল যে হোসেন হয়তো কয়েকদিন পর এখানে আসবে, সে ইসমাইলকে মিথ্যা গল্প শোনাবে। হয়তো সে কিছু মুদ্রা দিয়ে ইসমাইলকে খুশি করে দিতে চাইবে, কিন্তু আসল সম্পদ তো অনেক বড়। ইসমাইলের নিজের পুরো হক নেওয়া উচিত। জুনায়েদ বলল যে সে ইসমাইলের সাহায্য করতে চায়, সে চায় যে ইসমাইল যেন তার পুরো হক পায়। ইসমাইল কিছুক্ষণ ভাবল, তারপর সে বলল যে সে জানে না হোসেন কেমন মানুষ, কিন্তু যদি সম্পদ তার আব্বুর হয় তবে এটি তার হক। সে বলল যে সে হোসেনের সাথে দেখা করবে এবং তার সাথে কথা বলবে। জুনায়েদ বলল যে হোসেন খুব চতুর, সে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু ভেতর থেকে বেঈমান। ইসমাইলের সাবধান থাকা উচিত। জুনায়েদ ইসমাইলকে নিজের ঠিকানা দিল এবং বলল যে যদি কোনো মুশকিল হয় তবে সে যেন তাকে খবর দেয়। সে ইসমাইলের সাহায্যের জন্য তৈরি। ইসমাইল ধন্যবাদ জানালো এবং আবার দোকানে চলে গেল। জুনায়েদের মনে হচ্ছিল যে তার পরিকল্পনা সফল হয়েছে। সে ইসমাইলের মনে হোসেনের বিরুদ্ধে সন্দেহ তৈরি করে দিয়েছিল। এবার সে দেখবে সামনে কি হয়। জুনায়েদ শহরেই একটি সরাইখানায় ঘর ভাড়া নিল। সে রাত সেখানেই কাটানোর কথা ছিল। তার মনে হচ্ছিল সে খুব ভালো কাজ করেছে। হয়তো এখন ইসমাইল হোসেনকে বিশ্বাস করবে না, হয়তো ইসমাইল তার সাথে ঝগড়া করবে, আর তারপর হয়তো ইসমাইল সম্পদের কিছু অংশ তাকে দিয়ে দেবে, কারণ সে তার সাহায্য করেছিল। ওদিকে হোসেন তখনও পথেই ছিল। রাত হতে চলেছিল। সে ভাবল যে এখন তার কোথাও থেমে যাওয়া উচিত। রাতে সফর করা ঠিক নয়। সে একটি গ্রামে একজন লোককে জিজ্ঞেস করল যে এখানে কি থাকার কোনো জায়গা আছে। সেই লোকটি বলল যে সে চাইলে তার বাড়িতে থাকতে পারে। গ্রামে কোনো সরাইখানা নেই। হোসেন সেই লোকটির বাড়িতে গেল। সেই লোকটি খুব নেককার ছিল। তার নাম ছিল আজিজ। আজিজ হোসেনকে খুব ভালোভাবে স্বাগত জানালো। সে হোসেনকে খাবার খাওয়ালো এবং থাকার জায়গা দিল। হোসেন আজিজকে ধন্যবাদ জানালো। আজিজ জিজ্ঞেস করল যে সে কোথায় যাচ্ছে। হোসেন পুরো কাহিনী শোনাল। সে জানালো যে সে একটি ধন সম্পদ পেয়েছে এবং সে তার আসল মালিককে খুঁজছে। আজিজ হোসেনের সততা শুনে খুব মুগ্ধ হল। সে বলল যে আজকাল এমন মানুষ খুব কম পাওয়া যায়। বেশিরভাগ মানুষ তো সম্পদ পেলে তা লুকিয়ে ফেলে, কিন্তু হোসেন আসল মালিককে খুঁজছে। এটি খুব বড় ব্যাপার। আজিজ হোসেনকে দোয়া দিলেন এবং বললেন যে আল্লাহ অবশ্যই তার সাহায্য করবেন। রাতে হোসেন নামাজ পড়ল এবং ঘুমিয়ে গেল। তার গভীর ঘুম এলো, কারণ সে খুব ক্লান্ত ছিল। সকালে উঠে সে আজিজকে আবার ধন্যবাদ জানালো এবং নিজের যাত্রা জারি রাখল। এখন শহর বেশি দূরে ছিল না। দুপুর নাগাদ সে শহরে পৌঁছে যাবে। ওদিকে ইসমাইল রাতভর ভাবতে থাকল। তার জুনায়েদের কথায় কিছুটা সন্দেহ হচ্ছিল। সে ভাবছিল যে হুসেন যদি সত্যিই বেঈমান হয় তবে সে কেন শহরে আসবে। সে তো খজনা লুকিয়ে রাখতে পারত, কাউকে জানানোর দরকারই ছিল না। কিন্তু জুনায়েদ যেভাবে কথা বলেছিল তাতে মনে হচ্ছিল যে সে সত্যি বলছে। ইসমাইল দ্বিধায় ছিল। সে ভাবল যে সে হোসেনের অপেক্ষা করবে এবং তারপর নিজেই সিদ্ধান্ত নেবে। সকালে ইসমাইল দোকানে গেল। সে নিজের কাজে লেগে রইল, কিন্তু তার মন অন্য কোথাও ছিল। সে ভাবছিল যে তার আব্বুর খজনা পাওয়া গেছে। তার আব্বু খুব ভুল উপায়ে টাকা জমা করেছিলেন। সেই টাকায় গরিব মানুষের হক ছিল। ইসমাইল কখনও সেই টাকায় হাত দেয়নি। সে নিজের সততার উপার্জনে বাঁচতে চেয়েছিল। দুপুরের সময় হোসেন শহরে পৌঁছে গেল। সে মানুষের কাছে মসজিদের রাস্তা জিজ্ঞেস করল। মানুষ তাকে রাস্তা বলে দিল। হোসেন মসজিদের দিকে চলতে লাগল। মসজিদটি অনেক বড় এবং সুন্দর ছিল।
হোসেন আগে মসজিদে গিয়ে নামাজ পড়ল, তারপর সে মসজিদের বাইরে বসা এক মুরব্বিকে জিজ্ঞেস করল যে তিনি কি ইসমাইল নামে কোনো নেককার মানুষের ব্যাপারে জানেন। মুরব্বি বললেন যে হ্যাঁ, ইসমাইল তো এখানেই পাশের দোকানে কাজ করে। সে খুব ভালো মানুষ, সবসময় নামাজের জন্য আসে, খুব সততার সাথে নিজের কাজ করে। হোসেন স্বস্তি পেল। সে মুরব্বিকে ধন্যবাদ জানাল এবং দোকানের দিকে চলতে লাগল। দোকান বেশি দূরে ছিল না, কয়েক কদম দূরত্বে ছিল। হোসেন দোকানের কাছে পৌঁছল। সে ভেতরে উকি দিল। একজন মানুষ কাজে ব্যস্ত ছিল। হোসেন ভাবল হয়তো এটাই ইসমাইল। সে ভেতরে গেল এবং সেই মানুষটিকে জিজ্ঞেস করল যে সে কি ইসমাইল। সেই মানুষটি বলল যে হ্যাঁ, সেই ইসমাইল। হোসেন বলল যে তার সাথে কিছু জরুরি কথা আছে। ইসমাইল হোসেনকে দেখল। তার জুনায়েদের কথা মনে পড়ে গেল। এটি সম্ভবত সেই হোসেন। ইসমাইল তার মালিকের কাছ থেকে অনুমতি নিল এবং হোসেনের সাথে বাইরে চলে এলো। দুজনে একপাশে দাঁড়িয়ে গেল। হোসেন বলল যে তার নাম হোসেন। সে সেই গ্রাম থেকে এসেছে যেখানে ইসমাইলের আব্বু থাকতেন। ইসমাইল বলল যে সে জানে কাল একজন মানুষ এসেছিল এবং সে সব কিছু বলে দিয়েছে। সেই মানুষটি জুনায়েদ ছিল। ওদিকে ইসমাইল রাতভর ভাবতে থাকল। তার জুনায়েদের কথায় কিছুটা সন্দেহ হচ্ছিল। সে ভাবছিল যে হোসেন যদি সত্যিই বেঈমান হয় তবে সে কেন শহরে আসবে। সে তো খজনা লুকিয়ে রাখতে পারত, কাউকে জানানোর দরকারই ছিল না। কিন্তু জুনায়েদ যেভাবে কথা বলেছিল তাতে মনে হচ্ছিল যে সে সত্যি বলছে। ইসমাইল দ্বিধায় ছিল। সে ভাবল যে সে হোসেনের অপেক্ষা করবে এবং তারপর নিজেই সিদ্ধান্ত নেবে। সকালে ইসমাইল দোকানে গেল। সে নিজের কাজে লেগে রইল, কিন্তু তার মন অন্য কোথাও ছিল। সে ভাবছিল যে তার আব্বুর খজনা পাওয়া গেছে। তার আব্বু খুব ভুল উপায়ে টাকা জমা করেছিলেন। সেই টাকায় গরিব মানুষের হক ছিল। ইসমাইল কখনো সেই টাকায় হাত দেয়নি। সে নিজের সততার উপার্জনে বাঁচতে চেয়েছিল। দুপুরের সময় হোসেন শহরে পৌঁছে গেল। সে মানুষের কাছে মসজিদের রাস্তা জিজ্ঞেস করল। মানুষ তাকে রাস্তা বলে দিল। হোসেন মসজিদের দিকে চলতে লাগল। মসজিদটি অনেক বড় এবং সুন্দর ছিল। হোসেন আগে মসজিদে গিয়ে নামাজ পড়ল। তারপর সে মসজিদের বাইরে বসা এক মুরব্বিকে জিজ্ঞেস করল যে তিনি কি ইসমাইল নামে কোনো নেককার মানুষের ব্যাপারে জানেন। মুরব্বি বললেন যে হ্যাঁ, ইসমাইল তো এখানেই পাশের দোকানে কাজ করে। সে খুব ভালো মানুষ, সব সময় নামাজের জন্যে আসে, খুব সততার সাথে নিজের কাজ করে। হোসেন স্বস্তি পেল। সে মুরব্বিকে ধন্যবাদ জানাল এবং দোকানের দিকে চলতে লাগল। দোকান বেশি দূরে ছিল না, কয়েক কদম দূরত্বে ছিল। হোসেন দোকানের কাছে পৌঁছাল। সে ভেতরে উঁকি দিল। একজন মানুষ কাজে ব্যস্ত ছিল। হোসেন ভাবল হয়তো এটাই ইসমাইল। সে ভেতরে গেল এবং সেই মানুষকে জিজ্ঞেস করল যে সে কি ইসমাইল। সেই মানুষটি বলল যে হ্যাঁ, সেই ইসমাইল। হোসেন বলল যে তার সাথে কিছু জরুরি কথা আছে। ইসমাইল হোসেনকে দেখল। তার জুনায়েদের কথা মনে পড়ে গেল। এটি সম্ভবত সেই হোসেন। ইসমাইল তার মালিকের কাছ থেকে অনুমতি নিল এবং হোসেনের সাথে বাইরে চলে এলো। দুজনে একপাশে দাঁড়িয়ে গেল। হোসেন বলল যে তার নাম হোসেন। সে সেই গ্রাম থেকে এসেছে যেখানে ইসমাইলের আব্বু থাকতেন। ইসমাইল বলল যে সে জানে কাল একজন মানুষ এসেছিল এবং সে সব কিছু বলে দিয়েছে। সেই মানুষটি জুনায়েদ ছিল। দুজনে ইসমাইলের ঘরে গেল। ইসমাইল একটি ছোট ঘরে থাকত। ঘরে বেশি আসবাবপত্র ছিল না, শুধু প্রয়োজনীয় জিনিস ছিল, কিন্তু সবকিছু পরিষ্কার এবং গোছানো ছিল। ইসমাইল হোসেনের জন্য খাবার রান্না করল। দুজনে একসাথে খাবার খেল। খাবার পর তারা খজনা নিয়ে কথা বলল। ইসমাইল বলল যে সে গ্রামে ফিরে যাবে। সে সেখানে সেই সব মানুষকে খুঁজবে যাদের হক তার আব্বু মেরেছিলেন। সে সবাইকে তাদের হক পাইয়ে দেবে। যা বাকি থাকবে তা সে গরিবদের মধ্যে বিলিয়ে দেবে। হোসেন বলল যে এটি খুব ভালো কাজ। সেও এই কাজে ইসমাইলকে সাহায্য করবে। দুজনে মিলে এই সিদ্ধান্ত নিল যে তারা কিছুদিন পর একসাথে গ্রামে যাবে। আগে ইসমাইলকে তার মালিকের কাছ থেকে ছুটি নিতে হবে। এই ফাঁকে হোসেন শহরেই থাকবে। হোসেন একটি সরাইখানায় ঘর নিল। সন্ধ্যায় সে ইসমাইলের সাথে দেখা করতে আবার গেল। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেল। তারা একে অপরের সততাকে সম্মান করত। ইসমাইল হোসেনকে বলল যে তার কারণে সে মানবতার ওপর আবার বিশ্বাস করতে পেরেছে। হোসেন বলল যে তারও ইসমাইলের মতো নেককার মানুষের সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে। ওদিকে জুনায়েদ সরাইখানায় বসে অপেক্ষা করছিল। সে ভাবছিল যে হোসেন এসে গেছে এবং হয়তো ইসমাইল তার সাথে ঝগড়া করেছে। সে উৎসুক ছিল যে সামনে কি হবে। সে ভাবল যে সে কাল ইসমাইলের সাথে দেখা করতে যাবে এবং খবর নেবে যে কি হয়েছে। পরের দিন জুনায়েদ দোকানে গেল। সে ইসমাইলকে দেখল। ইসমাইল কাজে ব্যস্ত ছিল। জুনায়েদ ইসমাইলকে ডাকল। ইসমাইল বাইরে এলো।
জুনায়েদ জিজ্ঞেস করল যে হোসেন কি এসেছিল। ইসমাইল বলল যে হ্যাঁ, হোসেন কাল এসেছিল। জুনায়েদ জিজ্ঞেস করল কি হল, সে কি খজনা দিল নাকি কোনো বাহানা বানাল। ইসমাইল জুনায়েদের চোখের দিকে সরাসরি তাকাল। সে বলল যে হুসেন পুরো খজনা নিয়ে এসেছিল, সে আমাকে দিতে এসেছিল, কিন্তু তুমি মিথ্যা বলেছিলে। তুমি বলেছিলে যে হুসেন বেঈমান, কিন্তু আসল বেঈমান তো তুমি। তুমি খজনার লোভে আমার কাছে এসেছিলে। তুমি চেয়েছিলে যে আমি হুসেনকে সন্দেহ করি, কিন্তু তোমার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। জুনাইদের মুখ শুকিয়ে গেল। সে নিজের ভুল বুঝতে পারল। সে মাথা নিচু করে রইল। ইসমাইল বলল যে সে জুনাইদকে ক্ষমা করে দিচ্ছে, কিন্তু ইসমাইল জুনাইদের চোখের দিকে সরাসরি তাকাল। সে বলল যে হুসেন পুরো খজনা নিয়ে এসেছিল, সে আমাকে দিতে এসেছিল, কিন্তু তুমি মিথ্যা বলেছিলে। তুমি বলেছিলে যে হুসেন বেঈমান, কিন্তু আসল বেঈমান তো তুমি। তুমি খজনার লোভে আমার কাছে এসেছিলে। তুমি চেয়েছিলে যে আমি হুসেনকে সন্দেহ করি, কিন্তু তোমার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। জুনাইদের মুখ শুকিয়ে গেল। সে নিজের ভুল বুঝতে পারল। সে মাথা নিচু করে রইল। ইসমাইল বলল যে সে জুনাইদকে ক্ষমা করে দিচ্ছে, কিন্তু জুনাইদের উচিত নিজের ভুল স্বীকার করে শুধরে যাওয়া। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। জুনাইদের উচিত নিজের ভাইয়ের কাছে ক্ষমা চাওয়া। জুনায়েদ সেখান থেকে চলে গেল। তার খুব লজ্জা লাগছিল। সে ভাবছিল যে সে কত বড় ভুল করেছে। সে নিজের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা বলেছে। সে একজন অপরিচিত মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, সবকিছু শুধু টাকার লোভে। তার নিজের কাজের জন্য খুব অনুশোচনা হচ্ছিল। জুনায়েদ নিজের সরাইখানায় ফিরে এলো। সে সারাদিন ঘরে বসে ভাবতে থাকল। সে বুঝতে পারল হুসেন কত ভালো মানুষ। হুসেন খজনা নিজের কাছে রাখতে পারত, কাউকে জানানোর প্রয়োজন ছিল না, কিন্তু সে তা করেনি। সে আসল মালিককে খুঁজতে এসেছে, আর সে নিজের ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। সন্ধ্যায় জুনায়েদ সিদ্ধান্ত নিল যে সে হুসেনের কাছে ক্ষমা চাইবে। সে হুসেনের সরাইখানার ঠিকানা খোঁজার চেষ্টা করতে লাগল। সে কিছু মানুষকে জিজ্ঞেস করল। কেউ একজন জানালো যে এক ব্যক্তি যে একটি ভারী সিন্দুক নিয়ে এসেছিল সে অন্য একটি সরাইখানায় থাকছে। জুনায়েদ সেই সরাইখানায় গেল। জুনায়েদ হুসেনকে খুঁজল। হুসেন নিজের ঘরে ছিল। জুনায়েদ দরজা ধাক্কাল। হুসেন দরজা খুলল। জুনায়েদকে দেখে সে অবাক হয়ে গেল। সে জানত না যে জুনায়েদও শহরে আছে। জুনায়েদ ভেতরে আসার অনুমতি চাইল। হুসেন তাকে ভেতরে আসতে দিল। জুনায়েদ মাথা নিচু করে বলল যে সে ক্ষমা চাইতে এসেছে। সে জানালো যে সে ইসমাইলের কাছে মিথ্যা বলেছিল। সে হুসেনের বিরুদ্ধে ভুল কথা বলেছিল, সবকিছু লোভের কারণে। কিন্তু এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে। সে হুসেনের কাছে ক্ষমা চায়। তিনজন শহর থেকে গ্রামের দিকে চলতে শুরু করল। হোসেনের কাঁধে সিন্দুক ছিল। জুনায়েদ এবং ইসমাইল পাশাপাশি চলছিল। পথে তারা কথা বলতে থাকল। ইসমাইল তার আব্বুর কথা জানাল। সে বলল যে তার আব্বু সবসময় টাকার পেছনে দৌড়াতেন। তিনি কখনো ভাবেননি যে মানবতা কি। তিনি অনেক মানুষকে ধ্বংস করেছেন। ইসমাইল ছোটবেলা থেকেই এই সব দেখে আসছিল। তার খুব কষ্ট হতো। ইসমাইল জানালো যে একবার একজন কৃষক তার আব্বুর কাছে ঋণ নিতে এসেছিল। কৃষকের ক্ষেতে খরা হয়েছিল এবং তার বীজ কেনার জন্য টাকা দরকার ছিল। হাসিম তাকে টাকা দিয়ে দিলেন, কিন্তু অনেক বেশি সুদে। কৃষকের মনে হয়েছিল যে সে পরের ফসল থেকে টাকা শোধ করে দেবে, কিন্তু পরের ফসলও ভালো হয়নি। কৃষক টাকা শোধ করতে পারল না। হাসিম তার জমি কেড়ে নিলেন। সেই কৃষকের পুরো পরিবার ধ্বংস হয়ে গেল। ইসমাইল বলল যে এমন অনেক ঘটনা ঘটেছে। প্রতিবার সে তার আব্বুকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু হাসিম কখনো শুনতেন না। তিনি বলতেন যে এই পৃথিবী দুর্বলদের জন্য নয়, যে শক্তিশালী সেই টিকে থাকে। ইসমাইল এই কথা কখনো বুঝতে পারত না। তার মনে হতো যে মানুষের উচিত মানুষের সাহায্য করা, তাকে লুট করা নয়। হোসেন এবং জুনায়েদ ইসমাইলের কথা শুনছিল। দুজনেরই ইসমাইলের প্রতি খুব মায়া হল। ইসমাইলকে তার আব্বুর ভুলের বোঝা নিয়ে বাঁচতে হয়েছে। মানুষ তাকে ঘৃণা করত, কারণ সে হাসিমের ছেলে ছিল। কিন্তু ইসমাইল কখনো হার মানেনি। সে নিজের সততা ছাড়েনি। জুনায়েদ বলল যে ইসমাইল খুব সাহসী। সে তার আব্বুর সম্পদ ছেড়ে নিজের পরিশ্রমে আয় করা বেছে নিয়েছে। সন্ধ্যা হওয়ার আগে তিনজন একটি গ্রামে পৌঁছাল। এটি সেই গ্রাম যেখানে হোসেন আসার পথে আজিজের বাড়িতে থেমেছিল। হোসেন বলল যে তারা এখানে থামতে পারে। আজিজ একজন ভালো মানুষ। তিনজন আজিজের বাড়িতে গেল। আজিজ হোসেনকে দেখে খুশি প্রকাশ করল। সে তিনজনকে নিজের বাড়িতে জায়গা দিল। আজিজ তিনজনের জন্য খাবার রান্না করল।
খাওয়ার পর হোসেন আজিজকে পুরো কাহিনী শোনাল। সে জানাল যে ইসমাইল হাসিমের ছেলে এবং তারা খজনাটি সেই সব মানুষের মাঝে বিলিয়ে দিতে যাচ্ছে যাদের হক হাসিম মেরেছিলেন। আজিজ খুব প্রভাবিত হল। সে বলল যে এটি খুব নেক কাজ, আল্লাহ তিনজনের সাহায্য করবেন। আজিজ একটি কথা জানাল। সে বলল যে তার একজন আত্মীয়ও হাসিমের চক্করে পড়ে গিয়েছিল। তার নাম তৌফিক ছিল। তৌফিক একজন কাঠ মিস্ত্রি ছিল। সে হাসিমের কাছ থেকে টাকা ধার নিয়েছিল যাতে সে তার কাজ বাড়াতে পারে, কিন্তু পরে তৌফিক অসুস্থ হয়ে পড়ল। সে কাজ করতে পারল না এবং টাকা শোধ করতে পারল না। হাসিম তার সরঞ্জাম এবং দোকান সব কিছু কেড়ে নিলেন। তৌফিক এখন একজন শ্রমিকের মতো কাজ করে। ইসমাইল এটি শুনে খুব দুঃখ পেল। সে বলল যে সে তৌফিকের সাথে অবশ্যই দেখা করবে, সে তাকে তার হক পাইয়ে দেবে। আজিজ বলল যে তৌফিক এই গ্রামেই থাকে, কাল সকালে সে তাদের তৌফিকের বাড়িতে নিয়ে যাবে। তিনজন রাত সেখানেই কাটাল। সকাল হতেই আজিজ তাদের তৌফিকের বাড়িতে নিয়ে গেল। তৌফিক একটি ছোট কুঁড়ে ঘরে থাকত। কুঁড়েঘরটি খুব পুরনো এবং ভাঙাচোরা ছিল। তৌফিক বাইরে বসে কিছু কাজ করছিল। আজিজ তৌফিককে ডাক দিল। তৌফিক দেখল যে কিছু লোক এসেছে। সে উঠে দাঁড়াল। আজিজ তৌফিককে সবার সাথে পরিচয় করিয়ে দিল। যখন তৌফিক শুনল যে এটি ইসমাইল, তখন সে চমকে গেল। তৌফিক ইসমাইলকে অনেক বছর আগে দেখেছিল, তখন সে ছোট ছিল, এখন সে বড় হয়ে গেছে। তৌফিকের ইসমাইলকে দেখে খারাপ লাগছিল। তার নিজের ধ্বংসের কথা মনে পড়ে গেল। কিন্তু ইসমাইল তৌফিককে বলল যে সে ক্ষমা চাইছে। তার আব্বু যে ভুল করেছেন তার জন্য সে দায়ী। সে তার আব্বুর ভুলগুলো শুধরাতে চায়। ইসমাইল তৌফিককে পুরো কথা বলল। সে জানালো যে হাসিমের লুকিয়ে রাখা খোঁজনা পাওয়া গেছে। এখন সে এই খোঁজনা থেকে সেই সব মানুষকে তাদের হক পাইয়ে দিতে চায় যাদের হক হাসিম মেরেছিলেন। তৌফিকের বিশ্বাসই হচ্ছিল না। সে ভেবেছিল সে কখনো নিজের হক পাবে না, কিন্তু এখন ইসমাইল নিজে তাকে তার হক দিতে এসেছে। ইসমাইল তৌফিককে জিজ্ঞেস করল যে হাসিম তার কাছ থেকে কত টাকা নিয়েছিল। তৌফিক জানালো যে সে হাসিমের কাছ থেকে ১০০ টাকা ধার নিয়েছিল, কিন্তু সুদে আসলে সেই পরিমাণ ৩০০ টাকা হয়েছিল। হাসিম তার সরঞ্জাম এবং দোকান নিয়েছিলেন, যেগুলোর দাম অন্তত ৫০০ টাকা ছিল। ইসমাইল হিসাব করল। সে বলল যে তৌফিকের ৫০০ টাকা পাওয়া উচিত। ইসমাইল সিন্দুক খুলল এবং স্বর্ণমুদ্রা বের করল। সে তৌফিককে ৫০০ টাকার সমান স্বর্ণমুদ্রা দিয়ে দিল। তৌফিকের চোখে জল এসে গেল। সে কখনো ভাবেনি যে সে বিচার পাবে। সে ইসমাইলকে দোয়া দিল। সে বলল যে ইসমাইল একজন ফেরেশতার মতো, আল্লাহ তাকে সব সময় খুশি রাখুন। তৌফিক বলল যে তাকে আরও একটি কথা বলতে হবে। গ্রামে আরও একজন মানুষ আছে যার হাসিম অনেক ক্ষতি করেছিলেন। তার নাম জাফর। জাফর একজন দর্জি ছিল। হাসিম তার কাছ থেকে অনেক টাকা আদায় করেছিলেন এবং তার দোকান কেড়ে নিয়েছিলেন। এখন জাফর খুব কষ্টে নিজের জীবন চালায়। ইসমাইল বলল সে জাফরের সাথেও দেখা করবে। তৌফিক তিনজনকে জাফরের বাড়ির রাস্তা দেখাল। তিনজন তৌফিককে বিদায় জানাল এবং জাফরের বাড়ির দিকে চলতে লাগল। জাফরের বাড়িও খুব ছোট ছিল। সে তার বাড়ির সামনে বসে কাপড় সেলাই করছিল। তিনজন তার কাছে গেল। ইসমাইল জাফরের সাথে কথা বলল এবং পুরো কাহিনী শোনাল। জাফরও অবাক হয়ে গেল। সেও কখনো ভাবেনি যে সে বিচার পাবে। জাফর জানালো যে হাসিম তার কাছ থেকে ২০০ টাকা নিয়েছিলেন। সুদে আসলে সেই পরিমাণ ৬০০ টাকা হয়েছিল। হাসিম তার দোকান নিয়েছিলেন, যার দাম ৮০০ টাকা ছিল। ইসমাইল জাফরকে ৮০০ টাকার সমান স্বর্ণমুদ্রা দিয়ে দিল। জাফর ইসমাইলকে অনেক দোয়া দিল। সে বলল যে ইসমাইল তার জীবন বদলে দিয়েছে। জাফরও আরও কিছু নাম জানালো। সে বলল যে গ্রামে ৩-৪ জন আরও লোক আছে যাদের হাসিম ক্ষতি করেছিলেন। তিনজন একে একে সবার সাথে দেখা করা শুরু করল। প্রত্যেককে তার হক দিল। সবাই খুশি ছিল। সবাই ইসমাইলকে দোয়া দিল। কিছু লোক বলল যে ইসমাইল তার আব্বুর থেকে একদম আলাদা। সে একজন নেককার এবং সৎ মানুষ। তিনজন সারা দিন কাজ করল। সন্ধ্যা নাগাদ তারা সেই গ্রামের সব মানুষকে তাদের হক দিয়ে দিল। আজিজ তাদের আবার নিজের বাড়িতে জায়গা দিল। রাতে খাওয়ার পর তিনজন হিসাব করল। এখনও সিন্ধুকে অনেক মুদ্রা বাকি ছিল। ইসমাইল বলল যে এবার তারা নিজেদের গ্রামে যাবে। সেখানেও অনেক মানুষ থাকবে যাদের হাসিম ক্ষতি করেছিলেন। পরের দিন তিনজন আজিজকে ধন্যবাদ জানাল এবং নিজেদের গ্রামের দিকে রওনা দিল। দুপুর নাগাদ তারা নিজেদের গ্রামে পৌঁছে গেল। গ্রামে যখন মানুষ হোসেন এবং জুনায়েদকে দেখল, তখন তারা অবাক হয়ে গেল। সাথে একজন অপরিচিত মানুষও ছিল। মানুষ ভাবছিল এটি কে। হোসেন মানুষকে জানাল যে এটি ইসমাইল, হাসিমের ছেলে। এই নাম শুনতেই গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হল।
কিছু মানুষ রাগে তাকাতে লাগল, তাদের হাসিমের কথা মনে পড়ে গেল। কিন্তু ইসমাইল সবাইকে ডাকল এবং বলল যে সে সবার কাছে ক্ষমা চাইতে চায়। তার আব্বু যে ভুলগুলো করেছিলেন তার জন্য সে দায়ী। সে সবাইকে তাদের হক পাইয়ে দিতে চায়। সে সিন্দুকটি খুলল এবং স্বর্ণ মুদ্রা দেখাল। মানুষ অবাক হয়ে গেল। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে হাসিমের ছেলে তাদের হক দিতে এসেছে। ইসমাইল গ্রামের মুরব্বীদের বলল যে তারা যেন সেই সব মানুষের তালিকা তৈরি করেন যাদের হাসিম ক্ষতি করেছিলেন। মুরব্বীরা তালিকা তৈরি করতে লাগলেন। তালিকাটি অনেক লম্বা ছিল। হাসিম অনেক মানুষকে ধ্বংস করেছিলেন। ইসমাইল একে একে সবাইকে ডাকল। প্রত্যেকের কাছে সে জিজ্ঞেস করল যে তার কত ক্ষতি হয়েছিল। তারপর সে হিসাব করে স্বর্ণমুদ্রা দিল। কিছু লোক বলল যে তাদের এতটা লাগবে না, কিন্তু ইসমাইল বলল এটি তাদের হক, তাদের এটি অবশ্যই নেওয়া উচিত। কয়েকদিনে সব মানুষ তাদের হক পেয়ে গেল। ইকরাম এবং জুবেদা এই সব দেখছিলেন। তাদের নিজেদের 2 ছেলের ওপর খুব গর্ব হচ্ছিল। হোসেন খজনা পাওয়া সত্ত্বেও সততা দেখিয়েছে। জুনায়েদ নিজের ভুল মেনে নিয়েছে এবং শুধরে গেছে। ইকরাম হোসেনকে বললেন যে তার নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনা হচ্ছে। তিনি ভেবেছিলেন যে তিনি জুনায়েদকে ভালো জমি দিয়ে তার উপকার করছেন, কিন্তু আসল খজনা তো সততা, আর সেটি হোসেনের কাছে আছে। হোসেন বলল যে আব্বুর অনুশোচনা করার প্রয়োজন নেই, যা হয়েছে তা ভালোই হয়েছে। যদি সে ভালো জমি পেত তবে হয়তো সে খজনা পেত না, আর যদি খজনা না পেত তবে সে ইসমাইলের মতো নেককার মানুষের সাথে দেখা করতে পারত না, আর এত মানুষকে তাদের হক পাইয়ে দিতে পারত না। সব কিছু আল্লাহর মর্জিতে হয়েছে। জুনায়েদও বলল যে সে নিজের ভুল থেকে অনেক কিছু শিখতে পেরেছে। সে জানতে পেরেছে যে লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়। সে এটিও জানতে পেরেছে যে ক্ষমা চাওয়া এবং নিজের ভুল স্বীকার করা কতটা জরুরি। এখন সে একজন আরও ভালো মানুষ হতে চায়। সিন্ধুকে তখনও কিছু মুদ্রা বাকি ছিল। ইসমাইল বলল যে এখন এই মুদ্রাগুলো গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া উচিত। গ্রামের মুরব্বীরা গরিব মানুষদের তালিকা তৈরি করলেন। তারপর ইসমাইল বাকি মুদ্রাগুলো তাদের সবার মাঝে সমানভাবে বিলিয়ে দিল। প্রত্যেকেই কিছু না কিছু পেল। গ্রামের সব মানুষ খুশি হয়ে গেল। মানুষ ইসমাইলকে তাদের গ্রামে থাকার জন্য বলল। তারা বলল যে এটিই তার নিজের গ্রাম। তার আব্বুর জমি এখানেই ছিল। এখন এই জমি হোসেনের কাছে আছে, কিন্তু ইসমাইলের এখানে থাকার পুরো হক আছে। ইসমাইল খুব আবেগপ্রবণ হয়ে গেল। সে কখনো ভাবেনি যে মানুষ তাকে এতটা ভালোবাসবে। অবশেষে সে তো হাসিমেরই ছেলে ছিল। ইসমাইল বলল যে সে কিছুদিন এখানে থাকবে, তারপর সে আবার শহরে যাবে। তাকে তার আজে ফিরতে হবে, কিন্তু এখন তার মনে একটি প্রশান্তি আছে। সে তার আব্বুর ভুলগুলো যতটা সম্ভব শুধরে দিয়েছে। সে মানুষকে তাদের হক পাইয়ে দিয়েছে। এখন সে শান্তিতে বাঁচতে পারবে। হোসেন ইসমাইলকে বলল যে সে কখনো গ্রামে আসতে পারে, এটি তার নিজের বাড়ি। ইসমাইল হোসেনকে জড়িয়ে ধরল। সে বলল যে হোসেন তার জীবন বদলে দিয়েছে। যদি হোসেন খজনা নিজের কাছে রেখে দিত তবে কেউ কিছু বলতে পারত না, কিন্তু হোসেন সততা দেখিয়েছে, এটি অনেক বড় ব্যাপার। জুনায়েদও ইসমাইলের কাছে ক্ষমা চাইল। সে বলল যে সে অনেক ভুল করেছিল। সে ইসমাইলকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখন সে বদলে গেছে। ইসমাইল বলল যে সে জুনায়েদকে আগেই ক্ষমা করে দিয়েছে। জুনায়েদ নিজের ভুল মেনে নিয়েছে। এটি অনেক বড় কথা। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল স্বীকার করা এবং শুধরানো খুব কম মানুষই করে। তারা 3 জন সাথে কিছুদিন গ্রামে কাটালেন। তারা একসাথে খেতেন, একসাথে কথা বলতেন, একসাথে হাসতেন। তাদের মধ্যে একটি গভীর বন্ধুত্ব হয়ে গেল। গ্রামের মানুষও সেই 3 জনকে দেখে খুশি হতো। তারা বলতো যে এই 3 জন আদর্শ। একজন সততা দেখালো, একজন নিজের ভুল মেনে নিল, আর একজন নিজের আব্বুর ভুল শুধরে নিল। কয়েকদিন পর ইসমাইল ফিরে যাওয়ার প্রস্তুতি নিল। তাকে তার কাজে ফিরতে হবে। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসার সাথে বিদায় দিল। সবাই তাকে দোয়া দিল। ইকরাম এবং জুবেদা তাকে দোয়া দিলেন। হোসেন এবং জুনায়েদ তাকে গ্রামের বাইরে পর্যন্ত ছাড়তে গেল। 3 জন একে অপরকে জড়িয়ে ধরল। ইসমাইল বলল যে সে দ্রুতই আবার ফিরে আসবে। ইসমাইল চলে গেল। হোসেন এবং জুনায়েদ বাড়িতে ফিরে এলো। এখন সব কিছু আগের মতো হয়ে গিয়েছিল, কিন্তু একটি তফাৎ ছিল। এখন হোসেন এবং জুনায়েদের মধ্যে কোনো দূরত্ব ছিল না। তারা আগের চেয়েও বেশি কাছাকাছি হয়ে গিয়েছিল। জুনায়েদ নিজের ভুল থেকে শিখেছিল। সে এখন আর লোভে পড়ত না। সে হোসেনের সততা বুঝতে পেরেছিল।
গ্রামের মানুষ হোসেনের খুব প্রশংসা করত। তারা বলতো যে হোসেন প্রমাণ করে দিয়েছে যে সততাই সবচেয়ে বড় সম্পদ। তাকে সোনার খজনা মিলেছিল, কিন্তু সে তা নিজের কাছে রাখেনি, সে আসল মালিককে খুঁজেছে। এটি অনেক বড় কথা। কিছু লোক বলতো যে হোসেনকে তো আল্লাহ আরও বেশি দান করেছেন, সে সততার পুরস্কার পাবে। হোসেন নিজের জমিতে আবার কাজ করতে লাগল। এখন তার জমি আর বঞ্জর ছিল না, তার পরিশ্রম রং আনছিল। মাটি এখন উর্বর হয়ে গিয়েছিল। সে বীজ বনেছিল এবং কয়েক দিনেই ভালো ফসল জন্মাতে লাগল। মানুষ অবাক ছিল যে জমি বঞ্জর ছিল তা এখন এত ভালো কিভাবে হয়ে গেল। হোসেন বলল যে এটি পরিশ্রমের ফল আর আল্লাহর মেহেরবানি। জুনায়েদও নিজের জমিতে কাজ করতে থাকল, কিন্তু এখন সে আগের মতো ছিল না। আগে সে অলস ছিল এবং বন্ধুদের সাথে সময় নষ্ট করত। সে পরিশ্রমের সাথে কাজ করত। সে হোসেনের কাছ থেকে অনেক কিছু শিখেছিল। সে বুঝে গিয়েছিল যে আসল সম্পদ পরিশ্রম আর সততা থেকে আসে, লোভ থেকে নয়। ইকরাম তার 2 ছেলেকে দেখে খুব খুশি ছিল। তার মনে হচ্ছিল যে তার জীবন সফল হয়ে গেছে। তার ছেলেরা ভালো মানুষ হয়ে গিয়েছিল। জুবেদা নিজেও খুব খুশি ছিলেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন যে তিনি তার ছেলেদের সঠিক পথ দেখিয়েছেন। গ্রামে এখন সবকিছু শান্ত এবং খুশিতে ভরপুর ছিল। মানুষ খুশি ছিল, সবাই নিজেদের হক ফিরে পেয়েছিল। কিছু মাস কেটে গেল। হোসেনের জমিতে এখন খুব ভালো ফসল দুলছিল। যে জমি একসময় বঞ্জর ছিল তা এখন গ্রামের সবচেয়ে ভালো জমিগুলোর একটি হয়ে গিয়েছিল। হোসেনের পরিশ্রম রং আনছিল। তার ফসল দেখে মানুষ অবাক হতো। তারা বলতো যে এটি আল্লাহর কারিশমা। যে জমিতে কোনো দিন কিছু জন্মাত না, সেখানে এখন এত ভালো ফসল কিভাবে হচ্ছে। জুনায়েদের জমিতেও ভালো ফসল হচ্ছিল, কিন্তু এখন জুনায়েদ আগের মতো অহংকারী ছিল না। সে নিজের ফসলের কথা বলার সময় হোসেনের ফসলেরও প্রশংসা করত। সে মানুষকে বলতো যে হোসেন যে পরিশ্রম করেছে তা প্রশংসার যোগ্য। কেউ ভাবেনি যে সে বঞ্জর জমিকে এত উর্বর বানিয়ে দেবে। 2 ভাইয়ের মধ্যে এখন কোনো হিংসা ছিল না, বরং একে অপরের জন্য সম্মান ছিল। একদিন গ্রামে একজন অপরিচিত লোক এলো। সে একজন বৃদ্ধ লোক ছিল। তার জামা কাপড় ছেঁড়া ছিল এবং তাকে খুব দুর্বল দেখাচ্ছিল। সে গ্রামে ঘুরে ঘুরে মানুষের কাছে কিছু চাইছিল। মানুষ তাকে কিছু খাবার দিয়ে দিত বা কিছু টাকা দিয়ে দিত। সেই লোকটি প্রত্যেককে একটি প্রশ্ন জিজ্ঞেস করত যে তাদের কি হাসিম নামের কোনো লোকের কথা মনে আছে। বেশিরভাগ মানুষ বলতো যে হ্যাঁ, হাসিম তো এখানেই থাকত, কিন্তু সে অনেক বছর আগে গায়েব হয়ে গিয়েছিল। সেই বৃদ্ধ লোক ধীরে ধীরে পুরো গ্রামে ঘুরছিল। সন্ধ্যায় সে হোসেনের জমির পাশ দিয়ে গেল। হোসেন নিজের ফসলের দেখাশোনা করছিল। বৃদ্ধ হোসেনকে দেখল এবং তার কাছে এলো। সে হোসেনের কাছে জিজ্ঞেস করল যে তাকে কি কিছু খাওয়ার জন্য মিলতে পারে। হোসেন বলল যে অবশ্যই। সে নিজের সাথে কিছু রুটি এবং পানি নিয়ে এসেছিল। সে বৃদ্ধকে খাবার দিল। বৃদ্ধ লোক খুব ক্ষুধার্ত ছিল। সে তাড়াতাড়ি খাবার খেল। তারপর সে হোসেনকে ধন্যবাদ জানালো। হোসেন জিজ্ঞেস করল যে সে কোথা থেকে এসেছে। বৃদ্ধ বলল সে দূর থেকে এসেছে, সে কাউকে খুঁজছে। হোসেন জিজ্ঞেস করল কাকে খুঁজছে। বৃদ্ধ বলল সে হাসিমকে খুঁজছে। হোসেন চমকে গেল। সে জিজ্ঞেস করল বৃদ্ধের হাসিমকে দিয়ে কি কাজ। বৃদ্ধ বলল অনেক বছর আগে সে হাসিমের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সে টাকা ফেরত দিতে পারেনি। হাসিম তার সব কিছু কেড়ে নিয়েছিল। তার ঘর, তার জমি, সব কিছু সে ধ্বংস হয়ে গিয়েছিল। তার স্ত্রীর অসুস্থতায় মৃত্যু হয়েছিল, কারণ তার কাছে চিকিৎসার জন্য টাকা ছিল না। তার বাচ্চারা না খেয়ে মারা গিয়েছিল। সে একা রয়ে গেল। এখন সে বৃদ্ধ হয়ে গেছে এবং মারা যাওয়ার পথে, কিন্তু মরার আগে সে হাসিমের সাথে একবার দেখা করতে চায়। হোসেন বৃদ্ধের কাহিনী শুনে খুব দুঃখ পেল। সে জিজ্ঞেস করল বৃদ্ধ হাসিমের সাথে দেখা করে কি করবে। বৃদ্ধ বলল সে হাসিমকে ক্ষমা করে দিতে চায়। সে বলল অনেক বছর ধরে তার মনে হাসিমের জন্য ঘৃণা ছিল, কিন্তু এখন সে বৃদ্ধ হয়ে গেছে। এখন সে বুঝেছে যে ঘৃণা দিয়ে মনে শান্তি মেলে না। সে হাসিমকে ক্ষমা করে নিজের মন হালকা করতে চায়, তারপর সে শান্তিতে মরতে পারবে। হোসেন বৃদ্ধের কথা শুনে খুব প্রভাবিত হল। সে বলল হাসিম তো অনেক বছর আগে গায়েব হয়ে গিয়েছিল, কেউ জানে না সে কোথায় গেছে, হয়তো সে মারা গেছে। বৃদ্ধ বলল যে সে জানে, কিন্তু তবু সে এখানে আসতে চেয়েছিল। এটি সেই জায়গা যেখানে তার জীবন ধ্বংস হয়েছিল। সে এখানে এসে নিজের মন থেকে ঘৃণা বের করতে চেয়েছিল। হোসেন বৃদ্ধকে জানালো যে হাসিমের একটি ছেলে আছে, তার নাম ইসমাইল।
ইসমাইল খুব নেককার মানুষ, সে তার আব্বুর সব ভুল শুধরানোর চেষ্টা করেছে। হাসিমের লুকিয়ে রাখা খোঁজনা পাওয়া গিয়েছিল। ইসমাইল সেই খোঁজনা সেই সব মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে যাদের হাসিম ক্ষতি করেছিলেন। বৃদ্ধ এটি শুনে অবাক হয়ে গেল, তার বিশ্বাসই হচ্ছিল না। হোসেন জিজ্ঞেস করল, বৃদ্ধের কত ক্ষতি হয়েছিল? বৃদ্ধ বলল, হাসিম তার কাছ থেকে ৩০০ টাকা নিয়েছিল, কিন্তু তার ঘর এবং জমি যা কেড়ে নেওয়া হয়েছিল তার দাম অন্তত ১,০০০ টাকা ছিল। হোসেন বলল সে ইসমাইলকে খবর পাঠাবে। ইসমাইল অবশ্যই আসবে এবং বৃদ্ধকে তার হক দেবে। বৃদ্ধ বলল যে না, তার এখন টাকার প্রয়োজন নেই, সে তো শুধু ক্ষমা করতে চেয়েছিল, এখন তার মন হালকা হয়ে গেছে। কিন্তু হোসেন বলল, তবুও ইসমাইলের জানা উচিত, হয়তো আরও কেউ থাকতে পারে যার হাসিম ক্ষতি করেছিলেন। হোসেন বৃদ্ধকে বলল সে আজ রাতে তার ঘরে থাকুক, কাল সে ইসমাইলকে খবর পাঠাবে। বৃদ্ধ রাজি হল। হোসেন তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। জুবেদা বৃদ্ধকে খুব ভালোভাবে স্বাগত জানালেন, তাকে খাবার খাওয়ালেন এবং থাকার জায়গা দিলেন। পরের দিন হোসেন শহরে ইসমাইলের কাছে একজন মানুষকে খবর পাঠানোর জন্য পাঠাল। খবরে লেখা ছিল যে এখানে একজন বৃদ্ধ লোক এসেছে যার হাসিম অনেক ক্ষতি করেছিলেন, ইসমাইলের আসা উচিত। খবর পৌঁছাতেই ইসমাইল তার মালিকের কাছ থেকে ছুটি নিল এবং গ্রামের দিকে রওনা দিল। সে সেদিনই সন্ধ্যায় গ্রামে পৌঁছে গেল। ইসমাইল সরাসরি হোসেনের বাড়িতে গেল। সেখানে সে বৃদ্ধকে দেখল। বৃদ্ধ খুব দুর্বল ছিল, তার অবস্থা খারাপ ছিল। ইসমাইল বৃদ্ধের পা ছুল এবং ক্ষমা চাইল। সে বলল তার আব্বু যা করেছিলেন তা খুব ভুল ছিল, সে তার আব্বুর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছে। বৃদ্ধের চোখে জল এসে গেল। সে বলল যে ইসমাইলের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, সে তো তার আব্বুর ভুলের জন্য দায়ী নয়। ইসমাইল বৃদ্ধকে জানাল যে হাসিমের খজনা পাওয়া গিয়েছিল এবং সে সব মানুষকে তাদের হক দিয়ে দিয়েছিল, কিন্তু সে বৃদ্ধের ব্যাপারে জানত না। যদি জানত তবে সে দূরে হলেও তাকে তার হক দিত। এখনও দেরি হয়নি, সে বৃদ্ধকে তার হক দিতে চায়। বৃদ্ধ মানা করল। সে বলল তার এখন টাকার প্রয়োজন নেই, তার কাছে বেশি দিন বাকি নেই, সে তো শুধু ক্ষমা করতে চেয়েছিল। কিন্তু ইসমাইল বলল এটি বৃদ্ধের হক, তাই এটি অবশ্যই নেওয়া উচিত। যদি বৃদ্ধের টাকার প্রয়োজন না থাকে তবে সে অন্য কোনো গরিবকে দিতে পারে বা কোনো ভালো কাজে লাগাতে পারে। বৃদ্ধ ভাবতে লাগল। তারপর সে বলল যে ঠিক আছে, সে টাকা নিয়ে নেবে, কিন্তু সে এই টাকাগুলো গ্রামের মসজিদকে দান করে দেবে, যাতে এই টাকা দিয়ে কোনো ভালো কাজ হতে পারে। ইসমাইল খুব খুশি হল। সে বৃদ্ধকে ১,০০০ টাকার সমান স্বর্ণমুদ্রা দিল। বৃদ্ধ মুদ্রাগুলো নিল এবং ইসমাইলকে দোয়া দিল। সে বলল যে ইসমাইল তার মনকে খুব শান্তি দিয়েছে, এখন সে শান্তিতে মরতে পারবে। ইসমাইল বলল বৃদ্ধের এমন কথা বলা উচিত নয়, আল্লাহ তাকে দীর্ঘায়ু দিন। বৃদ্ধ সেদিন সন্ধ্যায় মসজিদে গিয়ে সব মুদ্রা দান করে দিল। মসজিদের ইমাম খুব ধন্যবাদ জানালেন। তিনি বললেন যে এই টাকা দিয়ে তারা মসজিদের মেরামত করাবেন এবং গরিব বাচ্চাদের পড়ার ব্যবস্থা করবেন। বৃদ্ধ খুব খুশি হল। তার মনে হল তার ধ্বংসের বদলা এখন ভালো কাজে বদলে গেছে। সে রাতে বৃদ্ধ হোসেনের বাড়িতে থাকল। সে সবাইকে তার পুরো কাহিনী শোনাল। সে জানাল কিভাবে তার জীবন ধ্বংস হয়েছিল, কিভাবে সে সব কিছু হারিয়েছিল। কিন্তু সে এটিও বলল যে এখন সে শান্তি পেয়ে গেছে। সে হাসিমকে মন থেকে ক্ষমা করে দিয়েছে এবং ইসমাইল তাকে তার হক পাইয়ে দিয়েছে। এখন সে নিশ্চিন্ত। পরদিন সকালে বৃদ্ধ রওনা হওয়ার প্রস্তুতি নিতে লাগল। হোসেন তাকে জিজ্ঞেস করল সে কোথায় যাবে। বৃদ্ধ বলল সে একটি প্রতিবেশী গ্রামে যাবে। সেখানে একটি মন্দির আছে, যেখানে বৃদ্ধ এবং সহায়হীন মানুষের থাকার জায়গা মেলে। সে সেখানে গিয়ে তার বাকি দিনগুলো কাটাবে। হোসেন তাকে কিছু খাওয়ার জিনিস দিল। জুবেদা তাকে কিছু কাপড় দিলেন। ইসমাইল তাকে কিছু টাকা দিল। বৃদ্ধ সবাইকে দোয়া দিল এবং চলে গেল। বৃদ্ধ চলে যাওয়ার পর ইসমাইল কিছুদিন গ্রামেই থাকল। সে হোসেন এবং জুনায়েদের সাথে সময় কাটাত। তিনজন মিলে খুব মজা করল। তারা খেতে কাজ করত, একসাথে বসে কথা বলত। ইসমাইল হোসেনের জমি দেখল এবং প্রভাবিত হল। সে বলল হোসেন সত্যিই পরিশ্রম করেছে, এই জমি এখন খুব ভালো। একদিন ইসমাইল হোসেন এবং জুনায়েদকে বলল যে তাকে একটি কথা বলতে হবে। আসলে যখন হাসিমের খজনা পাওয়া গিয়েছিল তখন সে একটি চিঠিও পেয়েছিল। সেই চিঠিটি সিন্দুকের নিচে লুকানো ছিল। ইসমাইল সেই চিঠির কথা বলেনি, কারণ সে ভাবছিল কি করা উচিত। এখন সে সিদ্ধান্ত নিয়েছে, সে চিঠিটি দেখাতে চায়। ইসমাইল নিজের কাপড় থেকে একটি পুরনো চিঠি বের করল। চিঠিটি হলুদ হয়ে গিয়েছিল, তাতে হাসিমের হাতের লেখা ছিল। হোসেন এবং জুনায়েদ চিঠিটি পড়ল।
চিঠিতে হাসিম লিখেছিলেন যে তার নিজের ভুলের উপলব্ধি হয়েছে। সে অনেক মানুষকে ধ্বংস করেছে, সে ভুল উপায়ে কাকা কামিয়েছে, এখন তার অনুশোচনা হচ্ছে। কিন্তু সে মানুষের সামনে যেতে পারছে না, তাই সে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। সেই নিজের সারা খজনা লুকিয়ে রেখে যাচ্ছে। যদি কখনো কেউ এই খজনা পায়, তবে সেই যেন এটি সেই সব মানুষের মধ্যে বিলিয়ে দেয় যাদের সে ক্ষতি করেছিল। চিঠির শেষে হাসিম তার ছেলে ইসমাইলের জন্যেও কিছু লিখেছিলেন। তিনি লিখেছিলেন যে ইসমাইল সবসময় তাকে বোঝাত, কিন্তু সে কখনো শোনেনি। এখন তার অনুশোচনা হচ্ছে। সে ইসমাইলের কাছে ক্ষমা চাচ্ছে। সে চায় ইসমাইল যেন তাকে ঘৃণা না করে। সে একজন ভুল মানুষ ছিল, কিন্তু তার নিজের ছেলের প্রতি খুব ভালোবাসা ছিল। ইসমাইলের চোখে জল এসে গেল। সে বলল সে জানত না যে তার আব্বুর অনুশোচনা হয়েছিল। সে সব সময় ভাবত যে তার আব্বু নিষ্ঠুর ছিলেন এবং তিনি কারও তোয়াক্কা করতেন না। কিন্তু এই চিঠিটি বলছে যে শেষ পর্যন্ত তার নিজের ভুলের উপলব্ধি হয়েছিল। হোসেন ইসমাইলকে সান্ত্বনা দিল। সে বলল যে প্রত্যেক মানুষ ভুল করে, কিন্তু যদি তার অনুশোচনা হয় তবে আল্লাহ ক্ষমা করে দেন। জুনাইদও বলল সে নিজেই এর উদাহরণ। সেও অনেক বড় ভুল করেছিল, কিন্তু যখন সে বুঝতে পারল তখন সে ক্ষমা চাইল এবং আল্লাহ তাকে শুধরানোর সুযোগ দিলেন। হয়তো হাসিমেরও উপলব্ধি হয়েছিল, আর এই কারণেই তিনি খজনা লুকিয়ে সেই চিঠি রেখেছিলেন, যাতে কখনো কেউ এই খজনা সঠিক কাজে লাগায়। ইসমাইল বলল এখন তার আব্বুর উপর রাগ নেই, সে তাকে ক্ষমা করে দিচ্ছে। তার খুশি লাগছে যে সে তার আব্বুর শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছে। সে খাজনা সেই সব মানুষের মাঝে বিলিয়ে দিয়েছে যাদের তার আব্বু ক্ষতি করেছিলেন। হোসেন এবং জুনায়েদ ইসমাইলকে জড়িয়ে ধরল। তিনজন মিলে আল্লাহর শুকরিয়া আদায় করল। কিছুদিন পর ইসমাইলকে আবার শহরে যেতে হল। তাকে তার কাজে ফিরতে হবে। তিন বন্ধু একে অপরের কাছে ওয়াদা করল যে তারা সবসময় যোগাযোগ রাখবে। ইসমাইল বলল সে প্রতি বছর গ্রামে আসবে। হোসেন এবং জুনায়েদ বলল যে তারাও মাঝে মাঝে শহরে যাবে। তিনজন জড়িয়ে ধরে বিদায় নিল। ইসমাইলের চলে যাওয়ার পর হোসেন এবং জুনায়েদ নিজেদের কাজে লেগে গেল। দুজনের ফসল খুব ভালো হল। ফসল কাটার সময় এলো। দুই ভাই মিলে ফসল কাটল। এবার হোসেনের ফসল জুনায়েদের চেয়েও বেশি ভালো হয়েছিল। জুনায়েদের একদম খারাপ লাগল না, বরং হোসেনের প্রশংসা করতে থাকল। সে বলল হোসেনের পরিশ্রম কামাল করে দিয়েছে। ফসল বেচার পর দুই ভাই ভালো টাকা পেল। হোসেন তার টাকার একটি অংশ গরিবদের মাঝে বিলিয়ে দিল। সে ভাবল আল্লাহ তাকে এত দিয়েছেন, তবে তার অন্যদেরও সাহায্য করা উচিত। জুনায়েদও নিজের টাকার একটি অংশ গরিবদের মাঝে বিলিয়ে দিল। সে হোসেনের কাছ থেকে অনেক কিছু শিখেছিল। দুই ভাইয়ের মন পরিষ্কার ছিল এবং তারা খুশি ছিল। ইকরাম এবং জুবেদা নিজেদের ছেলেদের দেখে খুব খুশি ছিলেন। ইকরাম একদিন হোসেনকে বললেন যে তার নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনা নেই। তিনি ভেবেছিলেন যে তিনি জুনায়েদকে ভালো জমি দিয়ে তার উপকার করছেন, কিন্তু আসলে আল্লাহর মর্জি অন্য কিছু ছিল। আল্লাহ হোসেনকে বঞ্জর জমি দিয়েছিলেন, যাতে তার পরিশ্রম এবং সততা যাচাই করা যায়, আর হোসেন সেই পরীক্ষায় পাস করে গেছে। হোসেন বলল এটি সব আল্লাহর মেহেরবানি, সে শুধু নিজের দায়িত্ব পালন করেছে। জুনায়েদও বলল যে সেও একটি শিক্ষা পেয়েছে। সে জানতে পেরেছে যে লোভ মানুষকে কিভাবে ধ্বংস করে দিতে পারে এবং ক্ষমা চাওয়া কতটা জরুরি। ইকরাম তার দুই ছেলেকে দোয়া দিলেন। তিনি বললেন আল্লাহ যেন তাদের সব সময় খুশি রাখেন। গ্রামের মানুষ দেখল যে দুই ভাই কতটা বদলে গেছে। আগে জুনায়েদ অহংকারী ছিল, এখন সে বিনয়ী হয়ে গিয়েছিল। হোসেন তো আগে থেকেই ভালো ছিল, এখন সে আরও ভালো হয়ে গিয়েছিল। দুজনে মিলে গরিবদের সাহায্য করত, দুজনে মিলে গ্রামের কাজে হাত লাগাত। মানুষ তাদের উদাহরণ দিত। একদিন গ্রামে একজন লোক এলো। সে বলছিল যে তার একটি ভালো জমি চাই, সে ভালো টাকা দিতে রাজি আছে। কিছু লোক বলল হোসেনের জমি খুব ভালো, হয়তো সে বেচতে চাইবে। সেই লোকটি হোসেনের কাছে গেল। সে হোসেনকে বলল যে সে তার জমি কিনতে চায়, সে খুব ভালো দাম দেবে। হোসেন মানা করে দিল। সে বলল এই জমি তার জন্য শুধু একটি জমি নয়, এটি তার পরিশ্রম, তার সততার পুরস্কার। এই জমিতে সে নিজের ঘাম ঝরিয়েছে। এই জমি থেকে সে একজন নেককার বন্ধু পেয়েছে। এই জমির কারণে সে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছে। সে এই জমি কখনো বেচবে না। সেই লোকটি চলে গেল। জুনায়েদ হোসেনকে বলল সেই লোকটি খুব ভালো দাম দিচ্ছিল, হোসেন মানা কেন করল? হোসেন বলল কিছু জিনিস টাকা দিয়ে কেনা যায় না। এই জমি তার জন্য খুব মূল্যবান।
এই জমি তাকে অনেক কিছু শিখিয়েছে। জুনায়েদ হোসেনের কথা বুঝল। সে বলল, হোসেন ঠিক বলছে, কিছু জিনিস সত্যিই অমূল্য হয়। মাস পেরিয়ে গেল, বছর পেরিয়ে গেল। হোসেন এবং জুনায়েদ দুজনেই নিজেদের কাজে লেগে রইল। দুই ভাইয়ের জমিতেই ভালো ফসল হতে থাকল। দুই ভাইয়ের মধ্যে ভালোবাসা বাড়তে থাকল। তারা একে অপরের সাহায্য করত, একে অপরের খেয়াল রাখত। গ্রামের মানুষ তাদের উদাহরণ দিত। ইসমাইল প্রতি বছর গ্রামে আসত। সে হোসেন এবং জুনায়েদের সাথে দেখা করত। তিনজন সাথে সময় কাটাত। তিনজনের বন্ধুত্ব আরও গভীর হতে থাকল। ইসমাইল শহরে নিজের ছোট কাজ শুরু করল। সে পরিশ্রমের সাথে কাজ করত এবং সততার সাথে আয় করত। তার জীবন সাধারণ ছিল, কিন্তু সে খুশি ছিল। অনেক বছর পর ইকরামের শরীর খারাপ হতে লাগল। সে বৃদ্ধ হয়ে গিয়েছিল। একদিন সে তার দুই ছেলেকে ডাকল। সে তাদের জড়িয়ে ধরল এবং বলল যে সে তাদের ওপর খুব খুশি। সে ভেবেছিল তার জমি ভাগ করার সিদ্ধান্ত ভুল হবে, কিন্তু আল্লাহ সবকিছু ভালোর জন্য করেছেন। তার ছেলেরা ভালো মানুষ হয়ে গেছে। তারা সৎ, তারা একে অপরকে ভালোবাসে। এটাই তার আসল সম্পদ। কিছুদিন পর ইকরামের ইন্তেকাল হয়ে গেল। হোসেন এবং জুনায়েদ খুব দুঃখী হল, কিন্তু তাদের সান্ত্বনা ছিল যে তাদের আব্বু খুশি ছিলেন। তাদের আব্বু তাদের ওপর গর্বিত ছিলেন। দুই ভাই মিলে তাদের আম্মি জুবেদার খেয়াল রাখা শুরু করল। জুবেদা তার ছেলেদের ওপর খুব গর্ববোধ করতেন। একদিন গ্রামে এক যুবক এলো। সে কারো কাছে কিছু জিজ্ঞেস করছিল। হোসেন তাকে জিজ্ঞেস করল তার কি চাই। যুবক বলল, সে শুনেছে এই গ্রামে একজন লোক অনেক বড় কাজ করেছিল। সে একটি খজনা পেয়েছিল, কিন্তু সে তা নিজের কাছে রাখেনি। সে আসল মালিককে খুঁজেছে এবং সবাইকে তাদের হক পাইয়ে দিয়েছে। সে সেই লোকটির সাথে দেখা করতে চায়। হোসেন বলল, সেই লোকটি সরাসরি তার সামনেই দাঁড়িয়ে আছে। যুবক খুব খুশি হল। সে বলল, সে অনেক দূর থেকে এসেছে। সে এই কাহিনী শুনেছে এবং খুব প্রভাবিত হয়েছে। হোসেনের সাথে দেখা করতে চেয়েছিল। তাকে নিজের জীবনেও সততা শিখতে হবে। হোসেন যুবককে বসালো এবং তার সাথে কথা বলল। সে পুরো কাহিনী শোনাল। যুবক বলল, এই কাহিনী খুব অনুপ্রেরণামূলক। এ থেকে জানা যায় যে সততা কতটা জরুরি। লোভ মানুষকে ধ্বংস করে দেয় এবং ক্ষমা চাওয়ায় কোনো লজ্জা নেই। হোসেন বলল, এই সব সেও শিখেছে এবং সবচেয়ে বড় কথা হল যে আল্লাহর মর্জি তাই হয়। মাঝে মাঝে যা আমাদের খারাপ মনে হয় তা আমাদের জন্য ভালো হয়। যুবক হোসেনকে ধন্যবাদ জানালো এবং চলে গেল। হোসেন ভাবল, হয়তো তার কাহিনী অন্যদেরও অনুপ্রেরণা দিচ্ছে। এটি ভেবে তার খুব খুশি হল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল যে সে এমন সুযোগ পেয়েছে। আজকেও হোসেন এবং জুনায়েদ নিজেদের গ্রামে থাকে। দুজনেই নিজেদের জমিতে পরিশ্রম করে। দুজনেই গরিবদের সাহায্য করে। দুজনের মধ্যে অনেক ভালোবাসা। ইসমাইল প্রতি বছর গ্রামে আসে এবং তিন বন্ধুর সাথে সময় কাটায়। গ্রামের মানুষ সেই তিনজনের উদাহরণ দেয়, আর এই কাহিনী আজকেও গ্রামে শোনানো হয়। মানুষ নিজের সন্তানদের এই কাহিনী শোনায় যে কিভাবে একটি বঞ্জর জমি তিনজনের জীবন বদলে দিল, কিভাবে সততা হোসেনকে পুরস্কার দিল, কিভাবে ক্ষমা জুনায়েদকে বদলে দিল, আর কিভাবে ইসমাইল তার আব্বুর ভুলগুলো শুধরে নিল। এই কাহিনী শেখায় যে আসল সম্পদ আঁকা নয়, আসল সম্পদ সততা এবং নেকি। আর এটিই যে আব্বুর উত্তরাধিকারী কসুর বাড়ছিল, তার হিসাবও ছেলেই চুকিয়ে দিল।